ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মঙ্গলবার অধ্যাদেশ, সাক্ষী সুরক্ষা আইন আসছে জানালেন আইনমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণ মামলায় 2 আসামি রিমান্ডে, গ্রেপ্তার হতে পারে মামুন ও ভিপিনুর। অস্ত্র মামলায় পাপিয়া সুমন দম্পতির 20 বছর জেল, আসামিরা স্বজন রাজনীতিবিদ নন, আদালতে পর্যবেক্ষণ। লক্ষণ ছাড়াই রাজধানীর 45% মানুষ করোনায় আক্রান্ত, এখনো হার্ড ইমিউনিটিতে পৌঁছায়নি বলছেন গবেষকরা। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, বিক্ষোভ, এসআই সহ 4 জন বরখাস্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টায় 21 সংবাদে, সাথে আছে রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে অর্থনীতিতে 2 মার্কিনীর নোবেল জয়, নতুন নিলাম পদ্ধতি উদ্ভাবনের সাফল্যের স্বীকৃতি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত আইনে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন বদলে মৃত্যুদণ্ডের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি 180 দিনের মধ্যে বিচার শেষ করারও বিধান রাখা হয়েছে। কাল এ বিষয়ে অধ্যাদেশ জারির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মধ্য দিয়ে আইনটি পাশ হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9 উপধারা 1-এর অধীন ধর্ষণের অপরাধের জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদানের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন করা প্রয়োজন। আর যেহেতু বর্তমানে অধিবেশন নাই সংসদের এবং আশু ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি হয়ে পড়েছে, তা সেজন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়, তাহলে তিনি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 93-এর 1-এ প্রদত্ত ক্ষমতা বলে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন। অধ্যাদেশে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দের স্থলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দ প্রতিস্থাপিত হয়েছে। ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট এ পজিটিভ ইম্প্যাক্ট ইন দ্য মাইন্ড অফ দ্য জেনারেল পিপুল, এবং যারা ক্রাইমটা করবে তারা অন্তত 2 বার চিন্তা করবে যে এটা তো মৃত্যুদণ্ড আছে, আমার এখন তার যাবজ্জীবন কারাদণ্ড না। সুতরাং মৃত্যুদণ্ডটা 180 দিন তো ইজ নট দ্যাট বিগ টাইম। বিচার কার্য 180 দিনের মধ্যে শেষ করারও বিধান রাখা হয়েছে অনুমোদিত সংশোধিত অধ্যাদেশে। আর আমাদের বর্তমান পরিস্থিতি এবং বাস্তবতা সবকিছু মিলেই আপনার হয়েছে, শুধু আন্দোলনের জন্য তো এটা জিনিসটা আসে নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অনুমোদনের পর ধর্ষণ মামলার সাক্ষী সুরক্ষা নিয়ে কাজ চলছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে ধর্ষণের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। জসিম জুয়েলের রিপোর্ট। হঠাৎ করেই বেড়েছে ধর্ষণের ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে শুধু আগস্ট এবং সেপ্টেম্বর মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে 589টি। এমন প্রেক্ষাপটে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অনেক সময় দেখা যায় ধর্ষণ মামলার সাক্ষীরা আদালতে আসতে ভয় পান, তাই সাক্ষী সুরক্ষার জন্য কাজ করছে সরকার। একই সঙ্গে ধর্ষণের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান আইনমন্ত্রী। প্রধান বিচারপতিকে অনুরোধ করব যে তিনি যেন একটা প্র্যাকটিস ডাইরেকশন দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সব মামলাগুলি শেষ করার জন্য যথাযথ পদক্ষেপ নেন। এদিকে সকালে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে।
পরে ওবায়দুল কাদের বলেন, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে ভয় বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। যেভাবে বাড়ছে বিষয়টি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, সংশোধিত অধ্যাদেশে মৃত্যুদণ্ড যুক্ত হওয়ায় নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই যে সংশোধন করার ফলে আমরা সবাই মনে করি বাংলাদেশের নারীর ক্ষমতায়ন আরেক ধাপ এগিয়ে গেল। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় নারীর প্রতি সহিংসতা কমবে বলে মনে করছেন মন্ত্রিসভার এই 3 সদস্য। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করলে অপরাধ কমবে না বলে মন্তব্য করেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। আহ্বান জানিয়েছেন বিচারিক কাঠামো এবং সাক্ষ্য আইন সংস্কার করতে। এদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন, ধর্ষণ সংশ্লিষ্ট আইন সংস্কারের উদ্যোগ সময়োপযোগী। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ধর্ষণের মতো অপরাধের সাম্প্রতিক প্রবণতায় বিভিন্ন মহল থেকে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা সংশোধন করার উদ্যোগ নেয় সরকার। আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড যুক্ত করা হয়। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। পাশের দেশ ভারতের উদাহরণ টেনে তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড থাকলেও কমেনি অপরাধ। শুধু মৃত্যুদণ্ড দিলেই কিন্তু অপরাধ কমে আসবে না। ভারতে কিন্তু 2012 পরে যে নতুন আইন হয়েছে সেখানে কিন্তু শিশুদের ধর্ষণের ব্যাপারে মৃত্যুদণ্ড আছে, কিন্তু কমে নাই। যেটা করা উচিত, একটি স্পিডি ট্রায়াল, দ্রুত বিচার। বুড়ি বুড়ির সংখ্যা মামলা আছে যেখানে 10 বছর হয়েছে, 8 বছর হয়েছে। ট্রায়াল হবে 180 দিনের মধ্যে। সেক্ষেত্রে কি আমরা দেখতে পেরেছি কি কোনো জায়গায় আমরা এরকম ইনস্ট্যান্ট আনতে পারছি না। আইন বিশেষজ্ঞরা বলছেন, 1872 সালের সাক্ষ্য আইন সংস্কার, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা সংশ্লিষ্ট বিধিবিধান ও সংশোধন করতে হবে। তবেই ন্যায় বিচার পাবে ভুক্তভোগীরা। পুরনো 150 বছরের পুরনো সাক্ষ্য আইন, দণ্ডবিধির সেই আইনকে নিয়ে কাজ করা হয়, সেই জিনিসগুলোর পরিবর্তনের প্রয়োজন। সাক্ষীর এবং যিনি ধর্ষিতা হয়েছেন তার কিন্তু কোনো প্রোটেকশন নাই। আমাদের অন্যান্য দেশে দেখা যায় যে উইটনেস অ্যান্ড ভিকটিম প্রোটেকশন আইন আছে, আমাদের দেশে এটা কিন্তু করেনি। আইনের এই সংশোধন গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বলে উল্লেখ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি জানান, আগের মামলাগুলো সংশোধিত আইনের বাইরেই থাকবে। যখন থেকে যে আইন বলবৎ করা হবে তখন থেকে এটা কার্যকর হবে, যদি না সংসদ এটাকে পূর্ব থেকে কার্যকর করার বিধান করে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার ফলে মিথ্যা মামলা বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, কোনো মামলা মিথ্যা প্রমাণিত হলে আইন অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার অন্যতম 2 আসামি ছাত্র অধিকার পরিষদ নেতা সাইফুল ও নাজমুলকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে ধর্ষণের শিকার শিক্ষার্থীকে দুশ্চরিত্রা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন মামলার আরেক আসামি বিপিনুর। এই ভিডিও বার্তাকে অপপ্রচার, মিথ্যাচার ও অশ্লীল হিসাবে দাবি করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মামলার বাদী। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। রাজধানীর লালবাগ থানায় গত 20 সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও এতে সহযোগিতার অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। মামলায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করা হয়। অন্য আসামি হিসাবে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকির নামও উল্লেখ করা হয়েছে। পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় আরও একটি মামলা হয়। মামলার অন্যতম আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামকে রোববার গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে 7 দিনের
রিমান্ডের জন্য আবেদন করা হয় আদালতে। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে মামলার বাদী ধর্ষণের নাটক করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় মন্তব্য করেছেন মামলার অন্যতম আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর। আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে, যেই দুশ্চরিত্রাহীন যে ধর্ষণের নাটক করছে, মানে বলে স্বেচ্ছায়। নূরের এ ধরনের মন্তব্যকে হুমকি ও অপপ্রচার হিসাবে দেখছেন মামলার বাদী। নূরকে দ্রুত গ্রেপ্তার ও রিমান্ডের জিজ্ঞাসাবাদের দাবি তার। ধর্ষণ মামলায় যে ধর্ষক আর যারা হচ্ছে সহযোগী পৃষ্ঠপোষক প্রত্যেকেই সমান অপরাধী, সেটা ডাকসুভিপি নুরুল হক নূর হোক কিংবা সাধারণ একজন মানুষ হোক, অপরাধী। গেল 8 অক্টোবর থেকে ধর্ষক ও তার সহযোগীদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন মামলার বাদী। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমনকে 20 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর 1 নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস এই রায় দেন। রায়ে আদালত বলেছেন, আসামিরা রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের সজ্জন রাজনৈতিক নেতা বলা যায় না। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয় গত 24 ফেব্রুয়ারি। 23 আগস্ট পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করেন আদালত। আর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস গত 27 সেপ্টেম্বর এই দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ 12 অক্টোবর ধার্য করেন। রায় ঘোষণা উপলক্ষে সোমবার বেলা 12টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাপিয়া ও তার স্বামীকে আদালতে নেওয়া হয়। দুপুর 2টার দিকে রায় ঘোষণা করেন আদালত। সুষ্ঠু রাজনীতি যারা করে তাদের বাড়িতে অনৈতিকভাবে 58,31,000 টাকা যে পাওয়া গেছে এবং অবৈধ অস্ত্র তাদের কাছ থেকে পাওয়া গেছে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন, তাদেরকে যাবজ্জীবন না দিয়ে 20 বছর এবং 7 বছরের মোট 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল মামলাটা হলো সাজানো এবং ত্রুটিপূর্ণ, সম্পূর্ণ মামলা ত্রুটিপূর্ণ। এক দিনের জন্য যেটা সাজা হতে পারে না সেটাকে অলরেডি 20 বছরের সাজা এবং বুলেটের জন্য আরও 7 বছর দেওয়া হয়েছে। অস্ত্র আইনের 19-এর এ ধারায় অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে পাপিয়া ও সুমনকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আর 19-এর F ধারায় অবৈধভাবে গুলি রাখার দায়ে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। 2 ধারায় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে এই দম্পতিকে মোট 20 বছরের সাজা খাটতে হবে। গত 22 ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পাপিয়া ও তার স্বামী সুমন। আলোচিত এই দম্পতির বিরুদ্ধে এ পর্যন্ত যে 4টি মামলা হয়েছে তার মধ্যে অস্ত্র আইনের মামলাতেই সবার আগে রায় এলো। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী 45% মানুষ উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন। এদের 24% বয়স 60 বছরের বেশি। জুলাই পর্যন্ত অ্যান্টিবডি পরীক্ষায় এসব তথ্য পেয়েছেন গবেষকরা। তারা বলেছেন, ঢাকার বস্তিতে সংক্রমণের শিকার প্রায় 3/4 মানুষ। তবে এখন পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার ভিত্তিতে বাংলাদেশ হার্ড ইমিউনিটিতে পৌঁছেছে এমন সিদ্ধান্তে যাওয়া ভুল হবে বলেও মনে করছেন গবেষকরা। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে IEDCR ও ICDDRBর গবেষক ও বিজ্ঞানীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে বেছে নেওয়া হয় 25টি ওয়ার্ড। প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা এবং প্রতি মহল্লা থেকে 120টি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। যুক্ত করা হয় 8টি বস্তি। রাজধানীতে নমুনা সংগ্রহ করা হয় মধ্য এপ্রিল থেকে মধ্য জুলাই পর্যন্ত এবং বস্তির মানুষের নমুনা সংগ্রহ করা হয় মধ্য জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত। 25টি ওয়ার্ডে 12,699 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত পাওয়া যায় 9.8%। আক্রান্তদের মধ্যে 60 বছর বয়সী পাওয়া যায় 24%।
এরপরেই 15 থেকে 19 বছর বয়সীরা, এই হার 18%। এখন পর্যন্ত যে নমুনা পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশ হার্ড ইমিউনিটিতে পৌঁছেছে বলা ভুল হবে বলে জানান গবেষকরা। মৃত্যুহার কম হওয়ার পেছনে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা কম একটা কারণ বলে উল্লেখ করেন তারা। আমাদের দেশের ওল্ড এজ পপুলেশন রিলেটিভলি অনেক লো দেন ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতে যদি চিন্তা করি। এই অনুযায়ী আমাদের দেশেও যারা হায়ার এজে তাদের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই বেশি। এখন যদি জুলাইয়ে আমি 74% পজিটিভ অ্যান্টিবডি পাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে গিয়ে সেটা কমেও যেতে পারে। এটার সাথে ভ্যাকসিন যদি অ্যাড করা হয় তাহলে হার্ড ইমিউনিটি হতেও পারে, কিন্তু তার আগে এটা 3 মাস থাকবে কিংবা 6 মাস থাকবে আমরা কেউ জানি না। সো এরকম কোনো কনক্লুশন আমাদের এই সীমিত সংখ্যক ডেটা থেকে দেওয়া আমাদের পক্ষে উচিত নয়। উন্নত দেশের তুলনায় কোভিড মোকাবেলায় বাংলাদেশ ভালো করছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশের মানুষকে এই ইনফরমেশন গুলো, তথ্যগুলো এবং তাদেরকে কিভাবে আমরা সতর্ক করব, কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে, কিভাবে এটা ছড়ায়, এই বিষয়ে আরো ভালো করে আমরা তাদেরকে বলতে পারবো। দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান গবেষকরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু 5,555। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,829 জন। এরপরে অবস্থান চট্টগ্রাম বিভাগে মারা গেছে 1,117। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 219তম দিনে দেশে 109টি ল্যাবে 13,227 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,472 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,79,738। নতুন 1,531 সহ সুস্থ হয়েছে 2,94,391 জন। সবচেয়ে বেশি মৃত্যু 60ঊর্ধ্ব ব্যক্তিদের, যার সংখ্যা 2,858। 51 থেকে 60 বছর বয়সীদের মধ্যে মারা গেছেন 1,489 জন। সিলেট নগরী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ নিয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। এরই মধ্যে ফাঁড়ির ইনচার্জ SI আকবর সহ 4 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সোমবার সকালে ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাওয়া যায় নগরীর নেহারি পাড়ার যুবক রায়হানের মৃতদেহ। স্বজনরা বলছেন, ভোররাতে বন্দরবাজার ফাঁড়ি থেকে রায়হান মোবাইলে ফোন করে টাকা নিয়ে আসতে বলে। রিসিভ করার পরে খান্দিয়া কইছে আমারে বাঁচাও রে বা আমারে বাঁচাও। আমলা তুই কই আসত বলে আমি বন্দরবাজার ফাঁড়িতে আছি। পুলিশের নির্যাতনের ঘটনায় রায়হানের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ রায়হানের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির। আমার বাচ্চার নৌকায় প্লাস্টিক টানি টানি খুলছে, আতাইন কুর্সি হাঁটা দিছে আর ওলা ভাঙছে, দুইও পা কুর্সি হাঁটা দিয়ে ওলা ভাঙছে। নখ খুলিলাই কোন জায়গায় এরকম করে এত নখ খুলছে তারা। আমার ভাইটা এতে এই পাপ করছিল, আমার ভাইয়ে এই অবস্থা করতে তারা। আমার ভাই এই বাচ্চার কি তো এই বাচ্চার ভবিষ্যৎ কি আছে? সে কিভাবে কি ঘটনা হইল, কোন ঘটনায় সে মারা গেল, পুলিশ কাস্টডিতে মারা গেল, কিভাবে মারা গেল, এটা সুষ্ঠু তদন্ত চাইলাম। এই ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। পুলিশ জানিয়েছে এরই মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। 7 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মৃত্যুর কারণ হিসেবে কি, কে বা কারা জড়িত কিংবা কজ কি, এই বিষয়ে আমাদের তদন্ত কাজ চলতেছে। এই ঘটনার প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনাকালে নতুন স্বাভাবিক জীবনে আবারও ঢাকায় চরম বায়ু দূষণ, নির্ধারিত স্থানে কলকারখানা সরানোর পরামর্শ। 14 অক্টোবর থেকে 22 দিন ইলিশ সমৃদ্ধ এলাকায় মাছ ধরা নিষেধাজ্ঞা, পরিবহন বিপণন বন্ধ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগমের রেডু থেকে বঙ্গমাতা বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গবেষণাধর্মী এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনীর কিছু উল্লেখযোগ্য অংশ নিয়ে লেখা এই বইটি সংকলন করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সামরিক সচিব ও কৃষিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন স্বাভাবিক জীবনে প্রবেশ করে আবারও চরম দূষণে ঢাকার বায়ু। করোনার লকডাউনের আগে ৭০টি পয়েন্টের নমুনায় ছিল মাত্রাতিরিক্ত দূষণ। লকডাউনের সময় দূষণ কমে ৬৬%। আবারও দূষণ বাড়ায় চিন্তিত গবেষকরা। এই অবস্থায় সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি নির্ধারিত স্থানে কলকারখানা সরিয়ে নেওয়ার পরামর্শ তাদের। মফিউর রহমানের রিপোর্ট। করোনা মহামারী শুরুর আগে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল শীর্ষ ৫-এ, বেশিরভাগ সময় প্রথম ও দ্বিতীয় স্থানে। শুধু বায়ুই নয়, অন্যান্য দূষণের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বায়ু মানসূচক বিবেচনায় ২০২০ সালের ৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ঢাকার বায়ু ৩ থেকে ৪% সময় ভালো ছিল। মহামারী শুরুর পর লকডাউনের সময় পাল্টে যায় রাজধানীর চেহারা। সবুজ পাতায় নির্মল বাতাসে প্রাণ ফিরে পায় ঢাকা। নতুন স্বাভাবিক জীবনযাত্রায় আবারও আগের অবস্থায় ফিরছে ঢাকা। মূলত অপরিকল্পিত নগরায়ন, যানবাহন ও কারখানা কালো ধোঁয়া থেকেই অতিমাত্রায় বায়ু দূষণ। করোনার যখন রেস্ট্রিকশন আস্তে আস্তে উঠে যেতে শুরু করলো, তখন আমরা লক্ষ্য করি যে বায়ুর মান আবার আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সেও আমরা আবার কয়েকদিনে আমরা ২০০ ক্রস করেছি। তাতে দেখা যাচ্ছে যে আমাদের বায়ুমান আবার খারাপ হতে শুরু করেছে। এই অবস্থায় রাজধানী থেকে কলকারখানা সরানোর পাশাপাশি বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। ফ্যাক্টরি থেকে যে ধরনের দূষণ বের হবে, সে দূষণগুলো মিনিমাইজ করার ব্যবস্থা থাকতে হবে। এটা যদি পানি হয়, সেটা যদি অন্য কোনো সলিড ম্যাটার হয়, অথবা সেটা যদি কালো ধোঁয়া হয়, যেটাই হোক না কেন, পলিউটার্স পে মডেল, অর্থাৎ আপনি পলিউশন করলে পলিউশনের মাত্রা অনুযায়ী আপনাকে ফাইন দিতে হবে। নগরবাসীর জন্য আলাদা সাইকেল লেন বানানোরও পরামর্শ তাদের। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডক্টর শাইলা শাগুফতা ইয়াসমিন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সকালে কোভিড টেস্টের জন্য নমুনা দেওয়ার পর রাতেই ফল পান তারা। এ ধাক্কায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সহ বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংকট শুরুর পর থেকে মাঠে সক্রিয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। করোনার কারণে কষ্টে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম। করোনার মধ্যেই মাত্র ২১ দিনে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে বনরূপা হাউজিং পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খালের খনন কাজ শেষ করেন। এলাকাবাসীকে জলবদ্ধতা থেকে মুক্ত করতেই এমন উদ্যোগ নিয়েছিলেন মেয়র। তারপর একে একে বেশ কয়েকটি খালও দখলমুক্ত করেন তিনি। করোনা থেকে সুরক্ষায় নগরবাসীকেও করেছিলেন সতর্ক। সবাইকে নিয়ে চলতে যদি পারি আমরা, তাহলে এই দেশ বাঁচবে, এই সমাজ বাঁচবে। এবং বিশেষ করে অনুরোধ করব, সামাজিক দূরত্ব মেনটেন করে আপনারা চলবেন। করোনার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীর সুরক্ষায় মশক নিয়ন্ত্রণে মাঠে নামেন আতিকুল ইসলাম। নিজেই অভিযান পরিচালনা করেন রাজধানীর বিভিন্ন এলাকায়। সিটি কর্পোরেশনকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতেও সক্রিয় মেয়র। শুরু করেন হোল্ডিং ট্যাক্স আদায় আর অবৈধ স্থাপনা উচ্ছেদ। এই অভিযানে ভুলেননি ফুটপাত দখলমুক্ত করতে। দায়িত্ব গ্রহণের পর করোনার ধাক্কা একের পর এক সামলে যাচ্ছিলেন তিনি। দীর্ঘ ৭ মাস মাঠে সক্রিয় থেকে নিজেই আক্রান্ত হলেন করোনায়। আক্রান্ত তার স্ত্রী ডাক্তার শাইলা শাগুফতা ইসলামও। তাছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, মেয়রের এপিএস রিশাদ মোর্শেদ সহ আরও কয়েকজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে সেশন জট দূর করা ও পরীক্ষার ফল প্রকাশের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসে সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। তারা জানায়, বিভাগের প্রতিটি ব্যাচেই 2 থেকে 3 বছরের সেশন জট চলছে।
অনার্স ফাইনাল পরীক্ষা 1.5 বছর আগে হলেও এখনও ফল ঘোষণা করা হয়নি। 4 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ সহ অনলাইনে ক্লাস চালুর দাবিও জানান তারা। আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ সমৃদ্ধ এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সময়ের মধ্যে সারা দেশেই ইলিশ পরিবহন, মজুদ এবং ক্রয় বিক্রয় বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বিশ্বের 86% ইলিশের উৎপাদন বাংলাদেশে। সুস্বাদু এই মাছ দেশের মোট চাহিদার 12 ভাগের যোগান দেয়। একক প্রজাতি হিসেবে এটা সর্বোচ্চ যোগান। জিডিপিতেও ইলিশের অবদান 1%। ইলিশ আহরিত হয় নদ নদী, মোহনা ও সাগর থেকে। এর সাথে সরাসরি যুক্ত 5 লাখ মানুষ, পরিবহন ও বিপণন সহ পরোক্ষভাবে যুক্ত আরও অন্তত 20 লাখ। গেল কয়েক বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সমৃদ্ধ এলাকায় মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকায় উৎপাদন বেড়েছে ইলিশের। এই ধারাবাহিকতায় এবারও 22 দিন বন্ধ থাকবে ইলিশের প্রধান এলাকায় মাছ ধরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইলিশ উৎপাদনের এই সাফল্য ধরে রাখতেই এমন উদ্যোগ। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরাটাকে আমরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছি। আমরা কোনো নৌকাকে এই সময়ের ভিতরে কোনো জায়গায় নদীতে যেখানে ইলিশ পড়তে পারে বা ইলিশের মা থাকতে পারে, কোনো রকম মাছ আহরণ করতে দেব না। প্রয়োজনে নৌকাগুলি মোহনার থেকেই ভিতরে থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ সমৃদ্ধ 36 জেলায় 152টি উপজেলায় 7,000 বর্গ কিলোমিটার এবং সাগরের জলসীমায় কাউকে মাছ আহরণ করতে দেওয়া হবে না। আমরা নৌ পুলিশ, কোস্টগার্ড এবং অন্যান্যদের সঙ্গে আমরা নিজেরাও সশরীরে মাঠে থাকব। ইলিশ ত্বকে তো সংরক্ষণ করতে হবে। আমরা এই সকল অঞ্চলের কোনো বরফ কলকেও এই সময় চলতে দেব না। এই সিদ্ধান্ত যদি কেউ অমান্য করেন তাহলে 1 বছর থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই সময়ে মৎস্যজীবীদের পর্যাপ্ত খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেবার প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। টহল তো থাকবেই, তারপরেও আমরা অন্যান্য উপায়ে মানে অত্যাধুনিক উপায়ে আমরা মনিটর করব। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কেবল ও ইন্টারনেট তার অপসারণের নোটিশ না দেওয়ার অভিযোগ, 5 দফা দাবি। সুস্থতার কোনো প্রমাণ নেই, তবু নিজেকে করোনা জয়ী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। আগামী 17 অক্টোবরের মধ্যে বিনা নোটিশে ইন্টারনেট ও কেবল টিভি নেটওয়ার্কের তার অপসারণ সমস্যার সমাধান না হলে আগামী রোববার থেকে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে আইএসপিএবি ও কোয়াব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম 5 দফা দাবি জানান। এতে বলা হয়, লাস্ট মাইল কেবলের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ঝুলন্ত তার অপসারণ করা যাবে না। এছাড়া বাসাবাড়ি, অফিস ও ব্যাংক সহ সব পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি এবং কেবল টিভি সংযোগ সেবার মূল্য নির্ধারণ করার দাবিও জানানো হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখা আবুল কাশেম রোডের মোল্লা টাওয়ারে স্থানান্তরিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানান্তরিত শাখার কার্যক্রমে উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। সালের মধ্যে বিশ্বের সেরা 5টি কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডের একটি হবে ওয়ালটন। সেই লক্ষ্যেই কাজ করার প্রত্যয় জানালেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ।
প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদ গোলাম মুর্শিদকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। একই সঙ্গে আবুল বাশার হাওলাদারকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ওমর ফারুক রিপনকে সিএফও হিসেবে পদায়ন করা হয়েছে। বিসিবি প্রেসিডেন্ট কাপে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে পারবেন মনে করছেন তামিম ইকবাল। এক প্রতিক্রিয়ায় তামিম জানান, এই টুর্নামেন্টের প্রস্তুতি পরবর্তীতে দারুণভাবে কাজে দিবে। আমাদের মাশাআল্লাহ প্রিপারেশন ভালো হয়েছে। আমাদের একটা ছোট একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা হলো আমরা 2-3 দিন প্র্যাকটিস করতে পারছি অ্যাজ আ গ্রুপ। কিছু আন্ডার-19 এর প্লেয়ার আছে, ওদের সাথেও পুরো টিম জেল হলো। এই টুর্নামেন্টে আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি যে মানে এটা একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট হবে, আর প্রত্যেকটা প্লেয়ার খুব এক্সাইটেড খেলার জন্য, পারফর্ম করার জন্য। সো এখন পর্যন্ত আল্লাহর মধ্যে টিমের শেপটা খুব ভালো আছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মঙ্গলবার অধ্যাদেশ, সাক্ষী সুরক্ষা আইন আসছে জানালেন আইনমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় 2 আসামি রিমান্ডে, গ্রেপ্তার হতে পারে মামুন ও বিপিনুর। অস্ত্র মামলায় পাপিয়া সুমন দম্পতির 20 বছর জেল, আসামিরা 7 জন রাজনীতিবিদ নন, আদালতে পর্যবেক্ষণ। লক্ষণ ছাড়াই রাজধানীর 45% মানুষ করোনায় আক্রান্ত, এখনও হার্ড ইমিউনিটিতে পৌঁছায়নি বলছেন গবেষকরা। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, বিক্ষোভ, এসআই সহ 4 জন বরখাস্ত। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।